আমরা আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ এবং টিস্যু। প্রথম অধ্যায়ে তোমরা শিখেছো যে প্রথম অধ্যায়ে জীববিজ্ঞানকে আমাদের জ্ঞানের বিস্তারের জন্য, আমাদের জ্ঞান যখন প্রসার লাভ করেছে, জীববিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো তোমরা প্রথম অধ্যায়ে জেনেছো জীববিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানে আমরা আলোচনা করি তত্ত্বীয় বিষয় নিয়ে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে কি কি কোষ আছে, আমাদের দেহের মধ্যে কি কি টিস্যু আছে, আমাদের দেহের মধ্যে কি কি অঙ্গ আছে, আমাদের দেহের মধ্যে কি কি তন্ত্র আছে, এগুলো নিয়ে আমরা ভৌত জীববিজ্ঞান আলোচনা করি, তত্ত্বীয় বিষয়। ভৌত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা ছিল প্রথম অধ্যায়ে তোমরা জেনেছো। ভৌত জীববিজ্ঞানের দুটি শাখাকে মিলিয়ে বানানো হয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায়। ভৌত জীববিজ্ঞানে তোমরা জেনেছো সাইটোলজি মানে কোষবিদ্যা, যেখানে কোষের আকার আকৃতি গঠন নিয়ে আলোচনা করা হয়। সাইটোলজি বা কোষবিদ্যা থেকে আমরা জীবকোষ সম্পর্কে ধারণা নিব এই অধ্যায়ে। প্রথম অধ্যায়ে তোমরা জেনেছো হিস্টোলজি বা টিস্যু বিদ্যা, যেখানে টিস্যুর গঠন বিন্যাস এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো হিস্টোলজি থেকে টিস্যু নিয়ে আমরা আলোচনা করব এই দ্বিতীয় অধ্যায়ে। অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ে যে জীববিজ্ঞানের বিস্তৃত অসংখ্য শাখা পড়ানো হয়েছে, সেই জীববিজ্ঞানের বিস্তৃত অসংখ্য শাখাগুলোর মধ্যে প্রত্যেকটা অধ্যায়ে আমরা কিছু কিছু করে শাখা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম অধ্যায়ে ভৌত জীববিজ্ঞানের দুটি শাখা সাইটোলজি এবং হিস্টোলজি, এই দুইটা শাখাকে মিলিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ে বানানো হয়েছে জীবকোষ এবং টিস্যু। প্রথমে আমরা আলোচনা করি কোষ নিয়ে, তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ টিস্যু নিয়ে। প্রথমে আলোচনা করি কোষ, তারপরে আমাদের টিস্যু। আমাদের এই অধ্যায়টা অনেক বড়। আমি তোমাদেরকে একটা কথা বলে দেই আজকে, তোমরা যখন এসএসসি পরীক্ষার্থী হবা, এসএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাকে অনেক শিক্ষার্থী বলে, স্যার দ্বিতীয় অধ্যায়টা কি বাদ দিলে হয় না? দ্বিতীয় অধ্যায় থেকে আমরা জানি যে একটা প্রশ্ন আসবেই, তারপরেও স্যার দ্বিতীয় অধ্যায়টা কি বাদ দিলে হয় না? হ্যাঁ, তারা প্রথম থেকে অবহেলা করার কারণে দ্বিতীয় অধ্যায়টি ভালোভাবে পড়াশোনা করতে পারেনি বলে তারা দ্বিতীয় অধ্যায়টি বাদ দিতে চায়। এবং যারা আমার কাছে প্রথম থেকে পড়ে, ইভেন এমন কিছু শিক্ষার্থীকে আমি বলতে শুনি যে স্যার দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো করে পড়েছিলাম কিন্তু এখন ভুলে যাচ্ছি স্যার, সো এই অধ্যায়টা কি বাদ দেওয়া যায় না? না, আমি তোমাদেরকে বলতে চাই একটা অধ্যায়, যে অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এরকম একটি অধ্যায় কেন তোমরা বাদ দিবা? হ্যাঁ, এই অধ্যায়ের মধ্যে অনেক জটিল এবং কঠিন বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমি ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম থেকে তোমরা 9 এ যারা আছো, তোমাদের হাতে অনেক সময়, তোমরা চেষ্টা করো এখন এই অধ্যায়টাকে সুন্দরভাবে ক্লিয়ার করে ফেলার জন্য। আমি প্রতিটা ক্লাসে যা পড়াই, ইনশাআল্লাহ তোমরা যদি এগুলো ভালোভাবে চর্চা করো, তাহলে তোমাদের এসএসসি পরীক্ষার আগে এই কথাটি আর যাতে বলতে না হয়, এর জন্য আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই। তাহলে তোমরা এখন থেকে সিরিয়াস হয়ে যাও এবং দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা বিষয় মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমরা আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়, যেখানে কোষ এবং টিস্যু নিয়ে কথা বলা হয়। এই অধ্যায়টিতে প্রথমে আমরা কোষ নিয়ে কথা বলবো, তারপর টিস্যুর মধ্যে আমরা টিস্যু নিয়ে আলোচনা করব। প্রথমে কোষ সম্পর্কে ধারণা নিতে যাচ্ছি। প্রথমে লেখা হয়েছে জীবকোষ হচ্ছে জীবদেহের একটা একক। জীবকোষ হচ্ছে জীবদেহের একটা একক। তোমরা যেরকম কেমিস্ট্রিতে শিখেছো পদার্থের একক হচ্ছে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো তোমরা কেমিস্ট্রিতে শিখেছো পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো। ঠিক আমার বায়োলজিতে আমি বলবো তুমি পদার্থের মধ্যে ক্ষুদ্রতম একক বের করেছো অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাহলে আমি একটা বডি, একটা জীবদেহ, আমার দেহের মধ্যে ক্ষুদ্রতম এককটা কি? তুমি বলবা স্যার আপনার কোষ বা সেল, এটা হচ্ছে আপনার দেহের সবচেয়ে ক্ষুদ্রতম একক। তাহলে তুমি কেমিস্ট্রি শিখেছো, তুমি নবম শ্রেণীতে উঠেছো, তুমি কেমিস্ট্রিতে শিখেছো পদার্থের ক্ষুদ্রতম একক হতে পারে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তুমি ক্লাসে একদিন আমাকে বললা স্যার জানেন আমরা কেমিস্ট্রিতে শিখেছি পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো। আমি তোমাকে তখন প্রশ্ন করব তুমি কি বলতে পারো আমার দেহের ক্ষুদ্রতম এককটা কি? তখন তুমি বলবা জি স্যার, দ্বিতীয় অধ্যায়ে আমরা জেনেছি জীবদেহের ক্ষুদ্রতম একককে বলা হয় কোষ। কোষের দুইটা সংজ্ঞা দিব, একটা হচ্ছে সাধারণ সংজ্ঞা, যারা দুর্বল, যারা ভয় পাও, যারা পড়াশোনা করতে
পছন্দ করো না তারা প্রথমে দুর্বল সংজ্ঞাটা নাও, এবং যারা আস্তে আস্তে জ্ঞানী হয়ে উঠছো তারা জ্ঞানীদের সংজ্ঞাটা নিয়ে নাও। তাহলে আমি সবসময় পছন্দ করি জ্ঞানীদের সংজ্ঞাটা তোমরা লিখবা। তোমাদের ক্লাসে অনেক শিক্ষার্থী দেখা যায় সাধারণ সংজ্ঞাটা পরীক্ষায় লিখে, সাধারণ সংজ্ঞা লিখলে হয়তো তুমি মার্কস পাবা, হয়তো পাবা না। স্যারের পছন্দ হলে 1 দিবে মনে কষ্ট নিয়ে, স্যারের যদি পছন্দ না হয় 0 দিবে। যেই স্যার 1 দিবে তোমাকে, সে 1 দিয়েছে মনে কষ্ট নিয়ে, এই মনে কষ্ট নিয়ে 1 দিয়েছে বলে গ ঘতে তোমাকে মার্কস কমিয়ে দিবে। আর তুমি যদি জ্ঞানীদের সংজ্ঞাটা প্রথমেই স্যারকে লিখে স্যারের মনে হচ্ছে স্থান করে নিতে পারো, স্যারকে যদি খুশি করতে পারো, স্যার 1 নম্বরে দেখবে যে প্রথমেই ছেলেটা জ্ঞানী সংজ্ঞা লিখে শুরু করেছে, ওকে গ ঘতে, ওকে ক নম্বরে তো জ্ঞানমূলকে 1 এর জায়গায় 2 দিতে পারেনি। এই কষ্টটা স্যার যে তোমাকে হচ্ছে 1 এর জায়গায় 2 দিতে পারেনি, এই যে স্যারের একটা কষ্ট, এই কষ্ট দূর করবে স্যার গ ঘতে দিয়ে। গ ঘতে তুমি একটু কম লিখলেও সেখানে স্যার তোমাকে ভালো মার্কস দিবে। এজন্য খাতাটাকে উপস্থাপন করতে হবে এমন ভাবে প্রথমেই তুমি লিখে স্যারকে চমকে দিবা। স্যার দেখেন, প্রথমে আমি আপনার জন্য রেখেছি একটা চমক, এমন একটা সংজ্ঞা লিখবো স্যার, দেখেই আপনি চমকে উঠবেন এবং আমাকে ভালো মার্কস দিতে আপনি বাধ্য হবেন। তারপরেও যারা দুর্বল, ভয় পাও, তাদের জন্য রয়েছে সাধারণ সংজ্ঞা। কোষ কাকে বলে? কোষ কাকে বলবে? আমার দেহ গঠন করেছে যে সে হচ্ছে কোষ, আমার দেহ গঠন করেছে কোষ। কোষ আমার দেহের প্রত্যেকটা অংশের কাজের একক। কোষ আমার দেহের প্রত্যেকটা অংশের কাজের একক। আমার চোখের ভিতরে কাজ করছে চোখের কোষ, কানের ভিতরে কাজ করছে কানের কোষ, স্কিনে কাজ করছে স্কিনের কোষ, আমার কিডনিতে কাজ করছে কিডনির কোষ, লিভারে কাজ করছে লিভারের কোষ। আমাদের প্রত্যেকটা অংশে এই কাজগুলো করে দেয় আমাদের কোষ। তাহলে জীবদেহ গঠন করে এবং জীবদেহের প্রত্যেকটা অংশের কাজ করে দেয় যে সেই হচ্ছে জীবদেহের কোষ। তাহলে আমি তোমাকে বলতে চাচ্ছি জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একককে বলা হচ্ছে কোষ। জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একককে বলে কোষ। জীবদেহের গঠন এবং জীবজ ক্রিয়াকলাপের একককে বলে কোষ। এখন তোমরা জীবনে উন্নতি করতে চাও, তোমরা কেন সাধারণ সংজ্ঞা দিবে? সাধারণ সংজ্ঞা অবশ্যই শিখবা, কারণ সাধারণ সংজ্ঞাটা তুমি জেনে বুঝতে পারবা যে এই সংজ্ঞা থেকে কিভাবে উন্নত সংজ্ঞা এসেছে। তোমরা যারা লাইভে আছো, আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, বিশেষ অনুরোধ জানাচ্ছি, তোমরা প্রথম থেকে জ্ঞানী হওয়ার চেষ্টা করো। এবং আমি অনেকগুলো ক্ষেত্রেই সংজ্ঞার মধ্যে দুর্বলদের জন্য সংজ্ঞা এবং জ্ঞানীদের জন্য সংজ্ঞা, উভয় সংজ্ঞাই দিব। তো আমি পছন্দ করব জ্ঞানীদের সংজ্ঞাগুলো লেখার জন্য, এবং আমার পরীক্ষাগুলোতে যারা জ্ঞানীদের সংজ্ঞা লিখবা তারা 1 এ 1 পাবা, এবং আমার পরীক্ষায় যারা দুর্বল সংজ্ঞাগুলো লিখবা তারা 1 এর মধ্যে 0.23 বা 0.5 পাবা, তার বেশি পাবা না। সুতরাং আমি তোমাদেরকে আজকে বলে দিতে চাই, জ্ঞানীদের সংজ্ঞাগুলোই পছন্দ করছি, এগুলোই দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জ্ঞানীদের এই সংজ্ঞাটা দিয়েছে বিজ্ঞানী লোই এবং সিকেভিচ। তাহলে এই সংজ্ঞাটা দিয়েছে বিজ্ঞানী লোই এবং বিজ্ঞানী সিকেভিচ, দুইজন বিজ্ঞানী মিলে এই সংজ্ঞাটা দিয়েছে। কত সালে দিয়েছে সেই সালটাও মুখস্থ করতে হবে। 1969 সালে বিজ্ঞানী লোই এবং সিকেভিচ এই সংজ্ঞাটা দিয়েছে। যারা লাইভে আছো তারা আমাকে এখনই বলে দাও 1969 সালের সাথে আমরা এর আগে পরিচয় হয়েছিলাম কোন বিজ্ঞানীর সাথে? 1969 সালে আমরা আরেকজন বিজ্ঞানীর সাথে পরিচিত হয়েছিলাম। লাইভে যারা আছো কে আমাকে সবার আগে বলতে পারবে 1969 সালে আমরা কিছুদিন আগে প্রথম অধ্যায়ে আরেকজন বিজ্ঞানীর সাথে পরিচয় হয়েছিলাম? 1969 সালে প্রথম অধ্যায়ে কোন বিজ্ঞানীর সাথে পরিচয় হয়েছিলাম? মাহমুদা খানম বলছে যারা জ্ঞানী আর দুর্বল কিছুই না, মাঝামাঝি অবস্থান করে, তারা কি করবে? তারা জ্ঞানী হওয়ার জন্য চেষ্টা করবে, আর হচ্ছে একটু পা ফচকে পড়ে গেলেই তারা দুর্বল হয়ে যাবে। সুমাইয়া, ইয়াসমিন সবাই দেখা যাচ্ছে 250 টাকার অসাধারণ, তোমরা সবাই ভালো করছো। 1969 সালে প্রথম অধ্যায়ে আমরা পরিচিত হয়েছি 250 টাকার সাথে, দ্বিতীয় অধ্যায়ে আমি পরিচিত হচ্ছি বিজ্ঞানী লোই এবং সিকেভিচের সাথে। তাহলে 1969 সালে তোমাদের বইতে লেখা ছিল প্রথম অধ্যায়ে 1969 সাল ছিল 19বিংশ শতাব্দীর এই মাঝামাঝি সময় ছিল জীববিজ্ঞানের বিপ্লবের সাল। এই 19বিংশ শতাব্দীর মাঝামাঝি জীববিজ্ঞানের বিপ্লব ঘটে এবং জীববিজ্ঞানের বিস্ফোরণ ঘটে। জীববিজ্ঞান কেমন জানি 1969 সালের পরে একটা বিপ্লবের মাধ্যমে সবকিছু আবিষ্কার করা শুরু করে। ওই দিকে বিজ্ঞানের প্রথম অধ্যায়ে বিজ্ঞানী আরিচৈটিকার মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমিলিয়া 5 ধরনের জীব খুঁজে পেয়েছিল। এখানে বিজ্ঞানী লোই সিকেভিচের মাথা খুলে গেল, সে কোষের একটা গ্রহণযোগ্য উন্নত সংজ্ঞা প্রদান করে। আমরা এখন জেনে নিতে চাই 1969 সালে বিজ্ঞানী লোই এবং সিকেভিচ কোষের সংজ্ঞা দেওয়ার জন্য কয়টা বৈশিষ্ট্য বলেছে। বিজ্ঞানী লোই এবং সিকেভিচ কোষের সংজ্ঞা দেওয়ার জন্য 3টা বৈশিষ্ট্য বলেছে। 3টা বৈশিষ্ট্য লক্ষ্য করো। বলা হচ্ছে কোষ বৈষম্যভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দ্বারা আবৃত। কোষ বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। তোমরা যারা লাইভে আছো কে আমাকে এখন বলতে পারবা 8ম অধ্যায়ে শিখেছো পর্দা
কয় ধরনের কি কি? অষ্টম অধ্যায়ে শিখেছো পর্দা কয় ধরনের কি কি? কে আমাকে বলতে পারবে এক্ষুনি পর্দা কয় ধরনের কি কি? কে বলতে পারবে দ্রুত কমেন্টস করে? অষ্টম শ্রেণীতে পড়েছো পর্দা কয় ধরনের হতে পারে? আব্দুল জব্বার অসাধারণ 3 ধরনের পর্দা রয়েছে জীবদেহের মধ্যে। মরিয়ম বেগম অসাধারণ 3 ধরনের পর্দা রয়েছে জীবদেহে। 3 ধরনের পর্দা কি কি ধরনটা বলতে পারলে আরো ভালো হবে। দেখা যাচ্ছে রুবি ফেরদৌসি বলতে পারছে 3 ধরনের, রোজি আফসারি বলতে পারছে, ফারহানা আফরোজ কনাম। তোমরা শিখেছো ক্লাস 8 এ পর্দা 3 ধরনের। তোমরা ক্লাস 8 এ শিখেছো পর্দা 3 ধরনের। একটা হচ্ছে ভেদ্য, আরেকটা হচ্ছে অভেদ্য। যাকে তোমরা অর্ধভেদ্য বলো, যাকে তোমরা অর্ধভেদ্য বলো, আজকে তাকে আমরা বৈষম্য ভেদ্য বলছি, কোনো সমস্যা নাই। তাহলে যাকে তোমরা অর্ধভেদ্য বলেছো, আজকে থেকে আমরা তাকে বৈষম্য ভেদ্য বলবো। সো এক্ষেত্রে তোমরা শিখেছো ভেদ্য পর্দা, যা দিয়ে সকল পদার্থ যেতে পারে, সকল পদার্থ আসতে পারে। অভেদ্য, যার ভেতর দিয়ে কেউ যেতে পারে, কেউ যেতে পারে না, অভেদ্য। অর্ধভেদ্য কাকে বলে? অভেদ্য, যার ভেতর দিয়ে কেউ যেতে পারবে না, কেউ আসতে পারবে না। অর্ধভেদ্য, যার ভেতর দিয়ে কেউ কেউ যেতে পারবে আর কেউ কেউ যেতে পারবে না। যেমন আমি তোমাকে বলছি ভেদ্য পর্দা কাকে বলে। ভেদ্য পর্দা হচ্ছে, ধরে নাও বোটানিক্যাল গার্ডেন, এখানে সবাই যেতে পারে, সবাই আসতে পারে, ভেদ্য। অভেদ্য পর্দা কোনটা? অভেদ্য পর্দা হচ্ছে এমন কিছু জঙ্গল আছে, এমন কিছু বন আছে, যেমন আমাজন বন, সেখানে কেউ প্রবেশ করতে পারে না, কারণ প্রবেশ করার মুহূর্তেই তারা মারা যায়। সেখানে বিষাক্ত প্রাণীদের দংশনের দ্বারা অভেদ্য ওই জায়গাটা। আমাজন বন আমাদের কাছে এখনো অপরিচিত, অভেদ্য। আবার একটা জায়গা হতে পারে প্রধানমন্ত্রীর গণভবন, সেখানে আমি গেলে আমাকে বের করে দেয়, কারণ আমি একজন সাধারণ মানুষ। তোমাদের মধ্যে যারা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব আছো, এমপি মন্ত্রী, তোমাদের মধ্যে যারা সচিব লেভেলে চাকরি করে, যারা হচ্ছে পুলিশের বড় কর্মকর্তা, যারা র্যাবের বড় কর্মকর্তা, যারা দেশের প্রশাসনের সাথে জড়িত, তারা গেলে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবে। আমাকে গেলে বের করে দিচ্ছে। তখন আমি বলছি, আমি যখন প্রধানমন্ত্রীর গণভবনে যেয়ে আমি ঢুকতে পারলাম না, তখন আমি বলবো এই পর্দাটা অর্ধভেদ্য পর্দা, কারণ কেউ কেউ ঢুকতে পারছে, আমি ঢুকতে পারছি না। তাহলে পর্দা হতে পারে 3 ধরনের। কিছু পর্দা আছে যেখান দিয়ে সবাই যেতে পারে, সবাই আসতে পারে, ভেদ্য। যেখান দিয়ে কেউ যেতে পারে না, কেউ বের হতে পারে না, অভেদ্য। অর্ধভেদ্য হচ্ছে কেউ কেউ যেতে পারবে, কেউ কেউ যেতে পারবে না। দেখো আমাদের এই কোর্সগুলো হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। অর্ধভেদ্যর আরেকটা অর্থ হচ্ছে বৈষম্য ভেদ্য। উদাহরণ হিসেবে আমি তোমাকে বলি, আমরা যখন ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন পদার্থ নিঃসৃত হচ্ছে, ঘামের মাধ্যমে কি বের হয়? ঘামের মাধ্যমে বের হচ্ছে পানি, বের হচ্ছে কিছু খনিজ লবণ। কিন্তু যেখান থেকে পানি খনিজ লবণ বের হয়েছে, সেখানে রক্তের কণা ছিল, রক্তের কণাগুলো বের হলো না। সেখানে প্রোটিন ছিল, প্রোটিনগুলো বের হলো না। তাহলে আমাদের দেহের ভেতর থেকে কিছু পদার্থ বের হচ্ছে, কিছু পদার্থ বের হচ্ছে না। তাহলে আমাদের কোষগুলো হচ্ছে অর্ধভেদ্য বা বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত। আমাদের কোষ আমাদের জীবদেহের কাজের একক। তোমার দেহের প্রত্যেকটা অংশের কাজের একক হচ্ছে তোমার দেহের কোষ। চোখে কাজ করে চোখের কোষ, চোখের কোষের নাম রড কোষ, কোন কোষ। কানের মধ্যে কাজ করে কানের কোষ, কানের কোষের নাম হচ্ছে অর্গান অফ কর্টি কোষ। আমাদের কিডনিতে কাজ করে নেফ্রন নামক কোষ। আমাদের মস্তিষ্কে কাজ করে নিউরন নামক কোষ। আমাদের যকৃতে লিভারে কাজ করে হেপাটিক কোষ। প্রত্যেকটা অংশের কোষ প্রত্যেকটা অংশের কাজ নিয়ন্ত্রণ করে। এখন তুমি ক্লাস করছো, তোমার চোখ দিয়ে দেখতে সহায়তা করছে তোমার চোখের রড এবং কোন কোষ। তুমি আমার ভয়েস শুনতে পাচ্ছ, তোমার কানের অর্গান অফ কর্টি কোষ তোমাকে শুনতে সহায়তা করছে। প্রত্যেকটা অংশের কাজ করে দিচ্ছে প্রত্যেকটা অংশের কোষ। কোষের নিজের প্রতিরূপ তৈরির জন্য কারো সাহায্য লাগে না। চোখে যদি নতুন কোষ তৈরির প্রয়োজন হয়, সে ব্রেনের সাহায্য নিবে না, সে অন্য কারো সাহায্য নিবে না। কোষ নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। চোখের কোষ প্রয়োজন হলে চোখের কোষ নিজেই নিজের কোষ তৈরি করে নেয়। কানের কোষের প্রয়োজন হলে কানের কোষ নিজেই নিজের কোষ তৈরি করে নেয়। ও অন্য কারো হেল্প নেয় না, ও ব্রেনের হেল্প নেয় না, ও ব্লাডের হেল্প নেয় না, কারো হেল্প নেয় না। তাহলে কোষ নিজের প্রয়োজনে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এমন সত্তাকে বলা হচ্ছে কোষ বা সেল। এমন সত্তাকে বলা হচ্ছে কোষ বা সেল। তাহলে কোষ বা সেলের হচ্ছে 3টা ব্যাখ্যা 1969 সালে প্রদত্ত বিজ্ঞানী লোই এবং সিকেভিচ এর মতানুসারে বৈষম্য ভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আবৃত। কিভাবে আমরা জানলাম বৈষম্য ভেদ্য পর্দা? কারণ আমরা জেনেছি আমাদের ঘামের মাধ্যমে শুধুমাত্র পানি আর কিছু খনিজ লবণ বের হয়, কিন্তু ভিতর থেকে রক্ত, প্রোটিন এগুলো বের হচ্ছে না। অর্থাৎ আমাদের কোষ হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত। জীবজ ক্রিয়াকলাপের একক। আমাদের প্রত্যেকটা অংশের কোষ প্রত্যেকটা অংশের কাজ করে। হাতে কাজ করে এপিথেলিয়াল কোষ। আমাদের ত্বকে স্কিনে কাজ করে
স্পাইনাল কোষ, চোখে কাজ করে রড কোষ, কোন কোষ, কানে কাজ করে অর্গান অফ কর্টিকোষ, কিডনিতে কাজ করে নেফ্রন, মস্তিষ্কে কাজ করে নিউরন। প্রত্যেকটা অংশের কাজের একক সেই অংশের কোষ। কোষ নিজের প্রতিরোধ তৈরির জন্য অন্য কারো হেল্প নেয় না। সে একটা কোষ, চোখের কোষ দরকার হলে নিজের কোষ নিজে তৈরি করে নেবে, কানের কোষ দরকার হলে কানের কোষ তৈরি করে নেবে, কারো হেল্প লাগে না তার। তাহলে অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরোধ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বা সেল বলে। তাহলে আমি তোমাদেরকে আজকে বলে দিতে চাই কোষের সংজ্ঞা। আজকের আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা দ্রুত কমেন্টস এর মাধ্যমে জানাও। প্রশ্ন না থাকলে আমি প্রথম লাইভের এই অংশটা শেষ করব। আমি আজকে আলোচনা করছি প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি, যেখানে দ্বিতীয় অধ্যায়টি বানানো হয়েছে প্রথম অধ্যায়ের দুইটা অংশ, সাইটোলজি এবং হিস্টোলজি। প্রথম অধ্যায়ে দুটি শাখা আছে, ভৌত জীববিজ্ঞানের সাইটোলজি যেখানে কোষ নিয়ে আলোচনা করে এবং হিস্টোলজি যেখানে টিস্যু নিয়ে আলোচনা করে। এই সাইটোলজি হিস্টোলজি নিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায় বানানো। আমার বডির একক হচ্ছে কোষ। কোষকে আমরা সংক্ষেপে প্রকাশ করি যে জীবদেহের একটা ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। সাধারণভাবে কোষের সংজ্ঞা দেই, জীবদেহ গঠিত হয়েছে কোষ নিয়ে, আর জীবদেহের প্রত্যেকটা অংশের কাজ করছে কোষ। তাহলে সাধারণ সংজ্ঞায় বা দুর্বলরা লিখবা জীবদেহের গঠন এবং জীবদেহের ক্রিয়াকলাপের বা কাজের একক হচ্ছে কোষ। কিন্তু যারা জ্ঞানী হতে চাও, যারা জীবনে উন্নতি করতে চাও, তারা এই সংজ্ঞাটা দিতে পারো যে 1969 সালে প্রদত্ত বিজ্ঞানী লোই এবং সিকেভিচ এর মতানুসারে বৈষম্যবেদ্য পর্দা বা সিলেক্টিভলি পার্মিয়েবল মেমব্রেন দিয়ে আবৃত জীবের ক্রিয়াকলাপের একক, যা অন্য কারো সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বা সেল বলে। এই হচ্ছে আমাদের প্রথম লাইভের অংশ। 5টা বাজে, তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছে সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 15 মিনিটের বিরতি।